সাথে এরকম হলো? আমি তো কখনোই ওর সাথে এরকম কিছু করি নাই। আমি তো চাইছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে, কেন আমার সাথে এমন করতেছে? এরকম করে জোরে জোরে হামাও করে কাঁদতেছিলাম, আর ওর সাথে চ্যাটিং করতেছিলাম। তখন ও পর্দার উপাস থেকে বের হয়ে আসলো, আসার পরে এরকম করে ধাস করে একটা লাথি মারলো। আমার বটি দিয়ে কাটাকাটি করতেছে, ওই অবস্থায় ধাস করে লাথি মারলো। আমার মেবি ওই বাসায় রান্নাঘরে যে ক্যাবিনেট গুলো থাকে, এখনো আমার রক্তের দাগ ওখানে আছে। ঠিক আছে, আলমারি ছিল ওই রুমে, দুইটা আলমারির সমস্ত কাপড় সে ফেলে দিল নিচে। পরে বলতেছে এগুলো সব গুছা। এখন 2 পায়ে ব্যথা নিয়ে দাঁড়াতে পারতেছি না আমি। হামুগুড়িকে তার ভয়ে হামুগুড়ি দিয়ে দিয়ে আমি সেই কাপড়গুলো আবার গুছাই ফেলি। আবার যখন গুছানো হয়ে যায় তখন আবার 2 পায়ে আবার 10টা করে মারে। আমার মনে হচ্ছিল এক একটা বাড়ি মানে মাথার ব্রেনটা আঘাত করতেছিল। আমি খালি তাকে বলতেছিলাম, আল্লাহ দোহাই আমার সাইডে দেখো, আমি কিছু করি নাই। দুইটা আবার ওগুলো গোছানো হয়ে যায়, আবার ফেলে দেয় কাপড়গুলা, আবার কয় আবার গোছা। আর আমাকে ওরকম মারে আর গান বাজায় আর নাচে। ঠিক আছে, মোবাইলে গান বাজায় আর নাচে। জানি মানে শিখেই আমি বুঝতে পারি না। আমি তো তার 5 বছরের রূপ দেখে কখনো 5 বছর আমি যা বলছি, যদি রাগ করছি, আমি উল্টে আরো ঝাড়াঝাড়ি করছি, সে চুপ করেছিল। কিন্তু তখনকার ওর ওই রূপগুলা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। আমার তখন সারাদিন মনে হয় যাইতো আমার এই দোয়াটা মনে হয় আমি দিনে ওরকম লক্ষ্যবার পড়ছি যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমি কাকে দেখতেছি? এখানে দেখা যাচ্ছে 3টা, এখানে একটা আছে 4টা, আরো ছিল, মুখে ছিল, গলায় ছিল, এই যে এই হাতে একটা আছে। তো মুখেরটা গলাটা এটা কোনোভাবে আমি স্পট ক্রিম ইউজ করে এগুলো একটু ভ্যানিশ করতে পারছি। আর এগুলার ক্ষতটা হালকা ছিল তাই চলে গেছে। বাট এগুলাতে এই ক্ষতটাতে এই যখন সিগারেটের পোড়াটা দেওয়া হয়েছে তার উপর আবার মারা হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে কিরকম করে করতে বলেন তো? সেই কারণেই আর কি এটা বেশি পড়ে গেছিল, এফেক্ট পড়ে। খুবই ভালো ছিল, আমি তাকে নিয়ে গর্ব করতাম যে আমার ভাগ্যে এত ভালো একটা মানুষ ছিল। এত কিছু আমার ভাগ্যে কিভাবে সম্ভব? আমি কিন্তু খুবই নিম্ন পরিবারের একটা মেয়ে। আগে যেরকম তার নেশা ছিলাম আমি তার সন্তান, তার সংসার, তার ইনকাম, এতটুকুই সে সীমাবদ্ধ থাকতো। তারপরে দেখা গেল সে আস্তে আস্তে ইনকামের দিক কোনো ফোকাস নাই, না সন্তান না বউ, সবসময় সে বাহিরে আর ওই ছেলেপেলেদের সাথে। আমি রান্না করতেছি, সে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে দেখতেছে আমি এখনো রান্নাঘরেই আছি। 2-3টা তরকারি কিংবা ভাত রান্নাতে একটু সময় লাগে, সে আধা ঘন্টা ঘুমায়, হুট করে দেখতেছে উঠে রান্না হয়নি। এত সময় কি করলাম? আমি তো রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে ছিলা তার প্রমাণ দাও। তুমি তো রান্নাঘরে ছিলা না, তুমি ফোনে কথা বলছো। এর উত্তর আমি কি দেব? বেডরুমে 24 ঘন্টা বেডরুমের উপরে সিসি ক্যামেরা থাকতো, যে বড় বড় সিসি ক্যামেরাগুলা। বাথরুম, বেডরুম, বারান্দা, রান্নাঘর, বাহিরে সব জায়গায় সিসি ক্যামেরা। তো এই যে পেজ যত কিছুই বলেন সব কিছু সে হ্যান্ডেল করে, সব কিছু তার দায়িত্বে, কিভাবে কি করা লাগে সব কিছু। আমি শুধু ক্যামেরার সামনে থাকি, এতটুকুই। তো আমি যে আইডিটা চালাতাম সেটাও তারই ক্রিয়েট করে দেওয়া, তার পাসওয়ার্ডও আমি জানি না। আমার যে পেজে টাকা আসতো, তার যে এটিএম কার্ড ছিল তারও পাসওয়ার্ড আমি জানি না। চিল্লায় কোনো লাভ নাই, দরজা জানলা সব বন্ধ। চিল্লাইলে আরো মুখের ভিতর কাপড় ঠিসে দিয়ে যত চিল্লাবি তত মায়ের। 100তে 100 দিব 5 বছরের জন্য, কিন্তু বাকি 2 বছরের জন্য যদি আমি তাকে দিই, আমি 0টা দিতেও কষ্ট হবে। ঠিক আছে, এত পরিমাণ অত্যাচার আমি তার থেকে সহ্য করছি লাস্ট 2 বছর। কাপল ব্লগে যাদেরকে আমরা খুব হাসি খুশি দেখি, বিভিন্ন জায়গায় এনজয় করতেছে, সারাটা জীবন সুখে শান্তিতে বসবাস করতেছে, পিকচার পারফেক্ট। আসলে তারা কতটুকু ভেতরে ভালো থাকেন বা আমরা কতটুকু ভেতরে ভালো থাকি, তাই নিয়ে আজকের গল্প। দেখাটা খুব জরুরি আপনার জন্য, কারণ জীবন কখনো কখনো সিনেমাকেও হার মানায়। আজকের গল্পটা দেখলে আপনার সেটাই মনে হবে যে ও মাই গড, পরিচিত মুখ। পুরো নাম?
আমার নাম আজমিরা বিথি, এই নামে সবাই আমাকে চিনে। বিথি, কথা শুরু হওয়ার আগে থেকে আপনি আমাকে যে কয়টা পোড়া দাগ দেখাইলেন, আমার কলিজা কাঁপে উঠছে যে একটা মানুষের হাতে সিগারেট দিয়ে পোড়ানো, এরকম একদম সিরিয়ালি। এখানে দেখা যাচ্ছে 3টা, এখানে একটা আছে, 4টা, আরও ছিল, মুখে ছিল, গলায় ছিল, এই যে এই হাতে একটা আছে। তো মুখেরটা, গলাটা, এটা কোনোভাবে আমি স্পট ক্রিম টিম ইউজ করে এগুলো একটু ভ্যানিশ করতে পারছি। আর এগুলার ক্ষতটা হালকা ছিল তাই চলে গেছে। বাট এগুলাতে মানে এই ক্ষতটাতে এই মানে যখন সিগারেটের পোড়াটা দেওয়া হয়েছে তার উপর আবার মারা হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে কেন বা কিরকম করে করতে বলেন তো এটা? সেই কারণেই আর কি এটা বেশি ইয়ে পড়ে গেছিল, এফেক্ট পড়ছে। আপনাকে মানে পোড়ানোর এই যে কোনো একটা দিনের গল্প আমাকে বলেন যে কেন, কিভাবে, কি করছে। একটা দিনের গল্প যদি বলি তাহলে অনেক কিছু বলা লাগে। যাই হোক, সংক্ষেপে বলি। আমাদের বিয়ে হচ্ছে 19 সালে। আমাদের 2 জন পছন্দ করেই আমরা বিয়ে করি। সেখান থেকে আমাদের একটা বেবি হয় তখন, আমার ছেলে, আমার আইমান জাহান আয়ান। ওর মানে তারপর আমরা চাকরিতেই ছিলাম। তারপর হচ্ছে 22 সালের দিক আমরা হচ্ছে অনলাইনে আসি। অনলাইনে আসার পর মোটামুটি 4-5 মাস কষ্ট করার পর আমরা সেখান থেকে একটা ভালো ফলাফল পাই। তো তারপর চিন্তা করলাম যে আমরা দেশে চলে যাব। ঠিক আছে, দেশে বলতে তার বাড়ি ছিল কুষ্টিয়া আর আমার ছিল রংপুর। তো আমি যেদিন তাকে বিয়ে করছিলাম সেদিন থেকে মনে করেন যে বিয়ের আগে মানুষ প্রেম প্রীতি করতেই পারে, স্বাভাবিক। তো আমি যেদিন তাকে বিয়ে করছিলাম সেই দিন একটা ভেবে নিয়েছিলাম যে আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে সে। এরপর থেকে আমি কারো দিকে আর কি কখনো তাকাবো না, এরকম একটা আমার পরিকল্পনা ছিল। যাই হোক, আমার এতে আমি অনেস্ট ছিলাম, দিন যাচ্ছিল আমাদের ভালোই। তো আমি যেদিন তার সাথে বিয়ে হয় আমার, সেদিন আমি চাকরি করতাম যেহেতু, তখনকার মানে সেদিনে আমার যে ব্যাংকে টাকা ঢুকতো সেদিনের পাসওয়ার্ডটাই আমি তাকে দিয়ে দিয়েছিলাম, এতটা পরিমাণ বিশ্বাস তাকে আমি করেছিলাম। তো যাই হোক, আমাদের ভালোই দিন চলতেছিল। 22 সালে যখন আমরা ইনকাম করতে পারি ফের অনলাইন থেকে, তখন আমরা হচ্ছে মানে চাকরি জীবনটা আর কি ছেড়ে দিলাম। তারপর সে বললো যে আমিও আমার বাবা মার খেজমত করতে চাই, আমরা দেশে চলে যাই, ওখানে ভালো ব্লগিং ভিডিও, যেহেতু চাকরি করে সম্ভব না, আমরা একটা ভালো করতে পারবো। তো সেই অনুপাতে আমরা গাজীপুর থেকে শিফট করে গেলাম কুষ্টিয়া। তো আমার লাইফে মনে হয় কুষ্টিয়া যাওয়াটাই জীবনের সব থেকে বড় ভুল। ঠিক আছে, তো ওখানে যাওয়ার পরও 22 সালে আমরা শিফট করছি। 24 সাল পর্যন্ত আমার ভালো ছিলাম। যদি তার সাথে বৈবাহিক জীবন আমার 7 বছর, যে 10 মে আমাদের 7 বছর পূর্ণ হয়েছে। 7 বছর ভিতরে যদি তাকে আমি হাজবেন্ড হিসাবে নাম্বার দেই, তাকে 100-তে 100 দিব 5 বছরের জন্য। কিন্তু বাকি 2 বছরের জন্য যদি আমি তাকে দিই, আমি 0টা দিতেও কষ্ট হবে। ঠিক আছে, এত পরিমাণ অত্যাচার আমি তার থেকে সহ্য করেছি লাস্ট 2 বছর। 5 বছর ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি তাকে নিয়ে গর্ব করতাম যে আমার ভাগ্যে এত ভালো একটা মানুষ ছিল, এত কিছু আমার ভাগ্যে কিভাবে সম্ভব। আমি কিন্তু খুবই নিম্ন পরিবারের একটা মেয়ে। এই যে মারা, পোড়ানো, কাটা, এগুলোই 5 বছরে হয় নাই? না, হয়তো মারামারি তো প্রত্যেক সংসারে লাগে, তো ঝগড়াঝাটি এরকমটা মানে বলার মতো কিছু না। এই শুরুটা হলো কেমনে বোন? যাই হোক, 5 বছর আমাদের ভালো থাকলো। তারপর হচ্ছে 24 সালের দিক, তখন হচ্ছে তার গ্রামের একটা মানুষ, মোস্ট একটা মানুষের নামই আমি বলবো, নাম বলতেছি না, ওই মানুষটার সাথে মিশে সে হচ্ছে মানে খাওয়া শুরু করলো। ঠিক আছে, তো কন্টিনিউ সে 3-4 মাস খেয়ে ফেলছে অলরেডি। আমি মানে বুঝতে পারি নাই। ঠিক আছে, আমাদের মানে আমরা শহরে থাকতাম, কুষ্টিয়া শহরে আমাদের বাসা ছিল, আবার গ্রামেতেও বাসা ছিল। তো আমাকে গ্রামে রেখে যাইতো ভিডিওর জন্য, আমি গ্রামে আসি, সে শহরে বাসায় যায় এগুলা করতো। এরকম করে কন্টিনিউ সে 3-4 মাস করে ফেলছে অলরেডি, আমার জানা নেই। তো তার একজন গুড ফ্রেন্ড আমাকে বললো যে বিথি, এগুলা করতেছে, তুমি একটু খেয়াল রাখো। তো সেদিন থেকে আমি ওকে নজরে রাখা শুরু করে দিলাম। তো দেওয়ার পরে দেখতেছি হ্যাঁ ঠিকই, সে তো আমাকে আড়াল করে মানে কিভাবে দূরে থাকা যায়, কিভাবে কি করা যায়, এরকম চিন্তা। আর মানে ভিডিওর প্রতি, ইনকামের প্রতি তার কোনো আর আগ্রহ নাই। আগে যেরকম তার নেশা ছিলাম আমি, তার সন্তান, তার সংসার, তার ইনকাম, এতটুকুই সে সীমাবদ্ধ থাকতো। তারপরে দেখা গেল সে আস্তে আস্তে মানে ইনকামের দিক কোনো ফোকাস নেয় না, সন্তান না বউ, সবসময় সে বাহিরে আর ওই ছেলেপেলেদের সাথে।
তো এরকম ঝামেলা বাঁধতে তখন শুরু করলো। যখনই আমি ধরা শুরু করে দিলাম তখনই মনে করেন যে ঝগড়াঝাঁটি মারামারি এরকমটা শুরু হয়ে গেল, দৈনিক অত্যাচার শুরু হয়ে গেল। তো ও আমাকে খুবই মানে কতটুকু ভালোবাসতো আমি জানি না, কিন্তু আমি জানতাম যে সে আমাকে প্রচুর ভালোবাসে। ঠিক আছে, তো এই কারণে আমি ভাবলাম যে আমি আমার বাপের বাড়ি চলে যাই। আমি যদি ওখানে চলে যাই, ওকে কিছু মানে না আসি কিংবা কিছু বুঝাইতে চাই, হয়তো সে বুঝবে কিংবা তার নিজের ভুলটা বুঝতে পারবে। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আরও 2-3 বার বাবার বাড়ি চলে যাই। 2-3 বার চলে যাই বলতে এর আগে গেছিলাম 2-3 বার। তার হচ্ছে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো, বিভিন্ন মেয়েদের সাথে মানে আজে বাজে সেটিং করতো, মানে এগুলা সব আমি নিজের চোখে দেখছিলাম। হ্যাঁ, দেখার পরে আমি মানে রাগ করে করে বাপের বাড়ি যেতাম, যার তো আর কোথাও নাই, ওই যাতাম বাবার বাড়ি, ওখান থেকে আবার বুঝাই শুনাই নিয়ে আসতো। তো লাস্ট এইটার জন্য আমি যাই হচ্ছে 24 আগস্টে, এই নেশার কারণে আমি চলে যাই আমার বাবার বাড়ি। তো ওখানে যাওয়ার পর হচ্ছে সে সবাইকে আবার গেল আমাদের ওখানে, যাই সবাইকে কথা দিল না এরকমটা আর হবে না, সেই মানে অনেক কিছু বলল। বলার পরে হ্যাঁ, তখন ওই সময়টাতে মানে আমি যে ইনকামগুলো করছিলাম তখন কিন্তু মানে আমার নামে বেশ কিছু টাকা ছিল, 25-30 লাখের মতো টাকা আমার নামে ছিল। তার বাবা মা কিন্তু কখনোই আমার নামে টাকা রাখতে কিংবা করতে দিত না, যেহেতু আমি রংপুরের মেয়ে, সে কুষ্টিয়ার, মানে সবসময় তারা ভাবতো যে আমি চলে যাব এরকম একটা কিছু, কখনোই আমার নামে রাখতে দিত না। তো তারপরেও আবার আমার নামে রাখছিল, যেহেতু 2জন মিলে আমরা ইনকামটা করতেছি, কেন তাকে আমি ঠকাবো, এই চিন্তা করে সে আমার নামেও কিছু রেখে দিছিল। তো ওই সময়টাতে কিন্তু আমার নামে মোটামুটি 20-25 লাখ টাকা ছিল। তখন আমার ওই বাচ্চাটা হচ্ছে 1-2 মাস পেটে, ছোট বাচ্চাটা। তখন আমি চলে গেলাম বাবার বাড়ি। তো এখানে যাওয়ার পরে আমি যে ওর সাথে আর থাকবো না ওরকম একটা প্ল্যানিং করলাম, করে আমার বোন, আমার বাড়ি যেখানে ওখানে আমার বোনের বাসাতেই আমি সব কিছু আবার আলাদা কিনলাম, যে আমি আর যাব না, ওখানে যাব না। ঠিক আছে, তো এর ভিতরে ও আমার সাথে আবার কথা বলা শুরু করে দিল। দেওয়ার পরে মানে এত ভালো মানুষ, মানে ওর মতো ভালো মানুষ আর হয় না। নামাজ পড়তেছে, আমি আর এগুলা কিছু করব না, আমি খাবো না, আমি মারধর করব না, আমি করব না। হ্যাঁ, এরকমটা। পরে আমাকে গেল, যাই আমাকে আবার বুঝাই শুনে আমাকে নিয়ে আসলো। ওই নিয়ে আসার আগের কাহিনী হচ্ছে, আমি যে তাকে ছেড়ে বারবার বাবার বাড়িতে যাচ্ছি, প্রবলেমটা আমার, তাই না? এখন তাকে যে ওই যে কিছু ছেলেপেলের সাথে যে সে নেশা করতো, ওই ছেলেপেলেগুলা হচ্ছে তাকে মানে কবিরাজের কাছে নিয়ে গেছে। ঠিক আছে, আসলে মূলত যারা আমাদের ধ্বংস চাইছে তারাই এই কাজগুলো করছে। তো আমি যদি বাবার বাড়ি চলে যাই, আমি যদি পরকীয়া করি, সমস্যাটা আমার। কবিরাজের কাছে গেলে আমি যাব, তাকে কেন? তো তাকে এক কবিরাজের কাছে নাকি নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে কি কি খাওয়াইছে, করছে। তারপর হচ্ছে তাকে বলছে যে তোমার বউ পরকীয়া করে। ঠিক আছে, এই জন্য বারবার বাপের বাড়ি চলে যায়। ব্যাস এতটুকুই তার মাথায় ঢুকছে। তো যাই হোক, ওইবার আমাকে ওরকম বুঝাই শোনাই নিয়ে আসলো। ওই আশাটাই আমার জীবনের কাল। ঠিক আছে, তারপর আমি আসলাম। তো আমি একটা শর্ত দিয়েছিলাম যে আমি হচ্ছে মানে কুষ্টিয়াতে কোনোভাবে থাকবো না। কুষ্টিয়ায় যেহেতু তুমি ছেলেপেলেদের সাথে মিশে খাওয়া শিখছো, বাজে বাজে শিখছো, তো এখানে আমি আর থাকবো না, তুমি অন্য কোথাও করো, নাহলে আমাদের এদিকে আসো, রংপুরের সাইডে আসো। তো বলছে তুমি কুষ্টিয়ায় থাকবা না, আমিও রংপুরে থাকবো না, চলো মাঝামাঝি আমরা কোথাও রাজশাহীতে শিফট হই, রাজশাহী ভালো জায়গা, ওখানে ছেলেকে স্কুলে ভর্তি করাই দিব, ওখানে একটা ভালো কিছু হবে। ব্যাস এই আশা নিয়ে আবার তার সাথে আমি গেলাম। ওই আসার পর তারপর কুষ্টিয়া থেকে আমরা শিফট করলাম রাজশাহীতে। ওখানে যাইও মনে করেন যে প্রতিনিয়ত ঝগড়া, প্রতিনিয়ত মারামারি। মনে করেন যে আমি রান্না করতেছি, সে ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে দেখতেছে আমি এখনো রান্নাঘরেই আছি, 2-3টা তরকারি কিংবা ভাত রান্নাতে একটু সময় লাগে, সে আধা ঘন্টা ঘুমায়, হুট করে দেখতেছে উঠে রান্না হয়নি। এত সময় কি করলাম? আমি তো রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে ছিলা তার প্রমাণ দাও, তুমি তো রান্নাঘরে ছিলা না, তুমি ফোনে কথা বলছো, এর উত্তর আমি কি দেব? ঠিক আছে, তারপরও লুকায় লুকায় সব জায়গায় সিসি ক্যামেরা রাখা শুরু করলো। মানে ওই যে তার মাথায় ঢুকছে যে আমি পরকীয়া করি। হ্যাঁ, তো আমি আল্লাহর উপর একটা সবসময় বিশ্বাস রাখতাম, আমি যেটা করি না সেটা কি কেউ আমাকে ধরতে পারবে কখনো? চোর চুরি করে, আমি এটা বিশ্বাস করি যে চোর 10 দিন চুরি করে, একদিন ধরা পড়ে। কিন্তু আমি যদি চুরি না করি, সে আমাকে কিভাবে ধরবে? আপনি 500 সিসি ক্যামেরা রেখে দেন, তো আমাকে ধরতে পারেন নাকি?
তো এই অনুযায়ী আমি কখনো কিছু বলতাম না, সে যেখানেই মন সেখানেই সিসি ক্যামেরা লাগাক, আমি কিছু করতাম না যে সে যদি দেখে শান্তি পায় যে আমার বউ কিছু করতেছে না, থাকুক না, আমি এতটুকুতে ছিলাম। তো না, এটা কোনোভাবেই না। দিনে দিনে আরো বেড়ে যাচ্ছিল, দিনে দিনে আরো বেড়ে যাচ্ছিল। দেখা যাচ্ছে আমরা বাইরে কোথাও বের হব, আমি ওয়াশরুমে গেছি, রেডি হচ্ছি, ও মানে রুম থেকে বের হওয়ার একটা ভাব নিছে, মানে দরজাও লাগাই দিছে বিছানা, আমি বুঝতে পারতেছি সে বাহিরে গেছে, কিন্তু সে বাহিরে যায় নাই। সে ওই বাথরুমের উপরে যে ফাঁকাগুলো থাকে না, স্টোর রুমের মতো, ওখানে ঢুকে বসে আছে। এ তো মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে তার। ঠিক আছে, ওখানে ঢুকে বসে আছে। Oh my God. আমি রেডি হয়েছি, রেডি হয়ে ফোন দেই, ফোন বন্ধ, ফোন বাথরুমের উপরে বাজে বসে আছে। না। হ্যাঁ, মানে ও যে ধরবে সে আমাকে, যে আমি কারোর সাথে কথা বলি নাকি, আমি ভাবছি যে সে বাহিরে গেছে, এই সুযোগে যদি আমি ফোন টোন বের করে করি। মানে প্রতিদিন কিংবা সপ্তাহে 4 দিন সে পুরা বাসা মানে একদম চিরুনি তল্লাশি দিবে। ফোন আমার গোপনে ফোন আছে, আমার যেটা হাতে ফোন আছে, তার মনে করেন যে আমি কিন্তু আসলে লেখাপড়া জানি না বলতেই চলে, মানে কিছুই জানি না। স্কুলের বারান্দাতেই সীমাবদ্ধ। আচ্ছা। তো এই যে পেজ যত কিছুই বলেন সব কিছু সে হ্যান্ডেল করে, সব কিছু তার দায়িত্বে, কিভাবে কি করা লাগে সব কিছু। আমি শুধু ক্যামেরার সামনে থাকি, এতটুকুই। তো আমি যে আইডিটা চালাতাম সেটাও তারই ক্রিয়েট করে দেওয়া, তার পাসওয়ার্ডও আমি জানি না। আমার যে পেজে টাকা আসতো, তার যে এটিএম কার্ড ছিল, তারও পাসওয়ার্ড আমি জানি না। আমার শুধু চিন্তা ছিল আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তার কাছে থাকা, তাকেই ভাবা, এতটুকুই। আমি তো ভাবি নাই কখনো যে আজকের দিনটা আমার জীবনে আসবে, আমি কোনোদিন চলে যাব, আমাকে কোনোদিন এই পরিস্থিতিতে পড়তে হবে বাচ্চাদের নিয়ে। ঠিক আছে, তো জীবনের সব কিছু উজাড় করে দিয়েছি। একটা সময় হাউমাউ করে কান্না করতাম যে হয়তো আমরা কোনো একদিন, তার আগে আমি মারা যাবো, আমার আগে সে মারা যাবে, এই কথাটা ভেবেও একসময় কান্না করছি। কিন্তু সেই মানুষকে যারা দেখেন, আমি আজকে 9 মাস একা আছি। খোঁজ নেয়নি? না, সরিও বলে নাই কোনো কিছুর জন্য? এখন পর্যন্ত সে ব্লেম দিয়ে যাচ্ছে, বলতেছি। তো যাই হোক, আবার এরকম দেখা যাচ্ছে আমি রেডি হচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে যাব, সে নাই, কই গেল ফোন দেয় নাই। পরে দেখে পাশের রুমে খাটের নিচে শুয়ে আছে। মানে সে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই যে আমাকে ধরবে, আমি কারোর সাথে পরকীয়া করি। খাটের নিচে গিয়ে শুয়ে আছে, দেখা যাচ্ছে। ও মাই গড। কিন্তু সে পারে না, যখন সে এই যে হন্নি হয়ে খুঁজতেছে, পারে না, যখন আমাকে ধরতে পারে না, কিন্তু তার মাথায় ঢুকতেছে আমি কারোর সাথে কথা বলতেছি। সে এখানে শুয়ে আছে, টানা 3 দিন 4 দিন ঘুমায় না। আমি পাশে শুয়ে আছি, হয়তো এই কায়ত হয়ে শুয়ে আছি, তার মনে হচ্ছে আমি এইদিকে ফিস করে কথা বলতেছি, অথচ আমি তার সাথে শুয়ে আছি, সে এখানে ঘুমায় নাই, জেগে আছে। এরকম একটা পরিস্থিতি। আর বেডরুমে 24 ঘন্টা বেডরুমের উপরে সিসি ক্যামেরা থাকতো, যে বড় বড় সিসি ক্যামেরাগুলা, ঠিক আছে, এগুলো থাকতো। তো ওই যে আমার একটা ছিল, আমি তো তাকে ছেড়ে কখনোই যাব না, সে যাই করে করুক। সে যদি দেখে যে আমার বউ কিছু করতেছে না, তার মনের ভিতর যদি শান্তি আসে, এতটুকুই এনাফ, আমি আর কিছু চাই না। সে অন্তত আমাকে ভুল না বুঝুক। হ্যাঁ, তো এরকম করে চলতে থাকলো। চলার পরে হচ্ছে একদিন হঠাৎ করে আমি গোসলে গেছি, সে হচ্ছে বলতেছে ও তাড়াতাড়ি গোসল টোসল শেষ করে তারপর হচ্ছে রেডি হয়ে আমি বলতেছে আমি বাইরে গেলাম। ভালো কথা, আমি গোসল থেকে বের হয়েছি, গোসল থেকে বের হয়ে যে বাহিরে গেছে, তখন আমি রান্নাঘরে গেছি রান্না করার জন্য। তখন আমার বেবিটা 5 মাস পেটে, রান্নাঘরে গেছি গোসলে। তখন দেখি ও মানে বাহিরে যায় নাই, ওয়াল শোকেসের পিছনে পর্দার আড়ালে লুকিয়ে আছে। ঠিক আছে, আপনার অস্থির লাগতেছিল না এগুলো দেখে? মানে আমি যে জাহান্নামে ছিলাম নাকি বাসায় ছিলাম আমি জানি না এটা। ঠিক আছে, তারপরও ওই যে যদি একটা কথা এসে বলতো যে বিথি, আমি মানে একটা ভালো ব্যবহার করলেই মনে করেন যে এনাফ, এতটুকুই তাকে আমি ভালোবাসি। তো যাই হোক, ও পর্দার আড়াল থেকে মানে আমাকে মেসেজ করতেছে, তুই এটা করছিস, তুই বেয়াদব, তুই খারাপ, মানে এত জঘন্য ভাষা বলতেছে, মানে এগুলো কল্পনারও বাহিরে। ঠিক আছে, তো আমি ওর হাতে চ্যাটিংও করতেছি ওর সাথে, আর হাউমাও করে কান্না করতেছি রুমের ভিতর, মানে ওই রান্নাঘরে কেউ নাই তো। তখন মানে একটু জোরে কান্না করতেছিলাম, আল্লাহ কেন আমার সাথে এরকম হলো, আমি তো কখনোই ওর সাথে এরকম কিছু করি নাই।
আমি তো চাইছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে, কেন আমার সাথে এমন করতেছে? এরকম করে জোরে জোরে হাউমাউ করে কাঁদতেছিলাম আর ওর সাথে চ্যাটিং করতেছিলাম। তখন ও পর্দার উপাস থেকে বের হয়ে আসলো, আসার পরে এরকম করে ধাস করে একটা লাথি মারলো। আমার বটি দিয়ে কাটাকাটি করতেছে, ওই অবস্থায় ধাস করে লাথি মারলো। আমার মেবি ওই বাসায় রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো থাকে এখনো আমার রক্তের দাগ ওখানে আছে, ঠিক আছে? আর সারা শরীর আমার 2 বছরে আমার শরীর থেকে কখনো মানে ব্লাডের স্পট কখনো মুছে যায় নাই। সব সময় যে চামড়ার ভিতরে কালো কুচকুচো দাগ হয়ে থাকতো, মুখে ঠোঁট কাটা থাকতো, ঠোঁট ফোলা থাকতো, নাকে তো ফুলই থাকতো না, মানে যেদিনে মারতো সেদিনে নাকের ইয়া থাকতো, ফুল থাকতো না, ঠিক আছে? এই যে এখানে কাটা, মাথায় 3টা সেলাই, হাতে পোড়া, সারা শরীরে এগুলাতে ছুরির দাগ। ওরকম মারলো তো বলতেছে আজকে তোকে আমি মেরেই ফেলবো, ঠিক আছে? কেন? যে পায় না, খুঁজে পায় না সে আমার প্রেমিককে। আমাকে আবার এমন সময় যখন অস্থির হয়ে যায় সে, যে পাচ্ছে না আমাকে, তখন আমাকে তুই এখন বলবি তোর প্রেমিকের নাম বলবি, নয়তো তোকে মেরে ফেলবো, তুই এখন বলবি। এখন আমি কার নাম বলবো? আমি কার নামটা বলবো? যদি বলি যে তুই স্বীকার কর তাহলে তোকে আমি ছেড়ে দিব, তুই স্বীকার কর। আচ্ছা আমি স্বীকার করলাম যে আচ্ছা আমি মেনে নিলাম যে আমি পরকীয়া করি, কিন্তু তখন বলবে যে হচ্ছে তুই নাম বল কার সাথে প্রেম করিস, তাহলে তখন আমি কার নামটা বলবো বলেন? এইটা নিয়ে তার মানে এত পরিমাণ অত্যাচার আমি এইভাবে সহ্য করছি। বাসায় একটা কাজের মহিলা ছাড়া আর কিচ্ছু নাই। কাজের মহিলা আসতো, কাজ করে দিয়ে চলে যেত, ওই কাজের মহিলার সামনেও সে মারামারি করতো, ঠিক আছে? তো বলতেছে আজ তোকে মেরেই ফেলবো বলে আমাকে এক রুমে নিয়ে গিয়ে দরজা আটকাই দিল। আর আমার ছেলে জানি না দেখে, ওই জন্য আমার ছেলেকে হচ্ছে আলাদা এক রুমে দিল। আর অতটুকু আমার বাচ্চার ওয়েট ছিল আমার 32 কেজি, 5 বছর ওজনের বয়সের একটা বাচ্চা, ওজন ছিল 32 কেজি। সেই বাচ্চা আমার দিনে দিনে শুকায় এরকম মানে এরকম চিকন হয়েছে। সব সময় অত্যাচার, এগুলা মায়ের অত্যাচার সে নিজের চোখের সামনে দেখছে। অতটুকু একটা বাচ্চা যখন দেখতো যে 2 জন মিলে আমরা কথা তর্কাতর্কি করতেছি, ঝগড়া বেঁধে যাবে, এখন তো মারবে আম্মুকে, দৌড়ে যাইতো রান্নাঘরে, যায় বটি, ঝাড়ু, খুন্তি, যাই বলেন পারেন, ওর অতটুকু ব্রেনে যা আসে সবগুলা ফ্রিজের পিছনে নিয়ে লুকায় রাখতো, যেগুলো দিয়ে তখন আম্মুকে মারবে ও লুকায় রাখতো এরকম। আবার এসে আমার ওই ছোট ছোট হাতে রক্ত মোছাই দিত, পানি খাওয়াই দিত। কেউ তো নাই আমার ওই ছেলে ছাড়া। ওর মানসিক অবস্থাটা কি হবে? বিপর্যস্ত হয়ে যাবে। তারপর আমাকে রুমে নিয়ে যাওয়া হলো, দরজা লাগাই দিল। দেওয়ার পর রুটিওয়ালা বেলুন আছে, বেলুন দিয়ে আমাকে শুধু সেদিন শরীরে মারে নাই, শুধু ওই যে লাথি মেরে আমার মুখ থেকে রক্ত বের করছে মাথা থেকে, আর শরীরে মারে নাই। খালি 2 পায়ের তালুতে ওই রুটি বেলা যে বেলুন ওটা দিয়ে মনে করেন যে 50-50 করে বাড়ি মারছে। মানে তাও একবারে মারে না, প্রথমে 10টা এক পায়ে মারছে, আরেক পায়ে 10টা মারছে, এরকম মারার পরে চিল্লান নাই, প্রতিবাদ করেন নাই আপনি? কি হইব ভাই, মানে বারান্দা জ্বালানা তো থাকে 10 তলায়, বারান্দা জ্বালানা সব বন্ধ, একটা 21 স্কোয়ার ফিট বাসার ভিতরে ওই আর আমি চিল্লাই কোনো লাভ নাই, দরজা জ্বালানা সব বন্ধ। চিল্লাইলে আরো মুখের ভিতর মানে কাপড় ঠিসে দিয়ে ইয়া করে, যত চিল্লাবি তত মায়ের। পুলিশে কল করেন নাই আপনি? ঠিক আছে, ওই নাই ভাই, ওই নাই, কোনো ওয়ে নাই, আমি বলতেছি। তো তারপর 2 পায়ে 10টা করে বাড়ি মারলো। বাড়ি মারার পর কয় তোর কাছে গোপনে ফোন আছে, তুই ফোন বের করে দে, ফোন বের কর। আমার কাছে নাই, আমি কি বের করব? তখন আলমারি ছিল ওই রুমে, 2টা আলমারির সমস্ত কাপড় সে ফেলে দিল নিচে। পরে বলতেছে এগুলো সব গুছা এখন। ওই 2 পায়ে ব্যথা নিয়ে দাঁড়াতে পারতেছি না আমি, হামুগুড়ি, তার ভয়ে হামুগুড়ি দিয়ে দিয়ে আমি হচ্ছে সেই কাপড়গুলো আবার গুছাই ফেলি। আবার যখন গুছানো হয়ে যায় তখন আবার 2 পায়ে আবার 10টা করে মারে। আমার মনে হচ্ছিল এক একটা বাড়ি মানে মাথার ব্রেনটা আঘাত করতেছিল। আমি খালি তাকে বলতেছিলাম আল্লাহ দোহাই আমার সাইডে দেখো, আমি কিছু করি নাই। তো 2টা আবার ওগুলো গোছানো হয়ে যায়, আবার ফেলে দেয় কাপড়গুলা, আবার কয় আবার গোছা। আর আমাকে ওরকম মারে আর গান বাজায় আর নাচে,
ঠিক আছে, মোবাইলে গান বাজায় নাচতেছে নেই, মানে সে কি আমি বুঝতে পারি না। আমি তো তার 5 বছরের রূপ দেখে কখনো, মানে 5 বছর আমি যা বলছি যদি রাগ করছি, আমি উল্টা আরো ঝাড়াঝাড়ি করছি, সে চুপ করেছিল। কিন্তু তখনকার ওর ওই রূপগুলা দেখে মানে আমি হতভম্ব হয়ে গেছি। মানে আমার তখন সারাদিন মনে হয় যাইতো আমার এই দোয়াটা মনে হয় আমি দিনে ওরকম লক্ষ্যবার পড়ছি যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমি কাকে দেখতেছি। আপনার মনে হয় না যে তার চিকিৎসা দরকার এবং সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে? কাকে বলবো আমি, কাকে বলবো? তার বাবা মাকে বলবো? তার বাবা মা আপনি এগুলো পুরো সময় একবারের জন্য প্রতিবাদ করছেন, ও যখন মারতে আসতেছে একবারও লাথি মারার চেষ্টা করছেন তাকে? আমি তার কাছে কিছুই না, আমি দুর্বল একজন মানুষ। আমি যদি মানে ওই সে কি সময় শারীরিকভাবে অনেক লম্বা চওড়া আপনার চেয়ে? হ্যাঁ অনেক। আমি তার কাছে মানে কোনো কিছুই না। একদিন মার খাওয়ার পরে কি পুলিশের কাছে গেছেন, থানায় গেছেন? বলছি তার ওই দিনের কথাই তো। সেদিন ওরকম 50টা করে যখন বাড়ি মারা হইলো, আমি একদম পড়ে গেলাম। তখন আমার দরজাটা খুলে দিল। হ্যাঁ, দরজাটা খুলে দিয়ে পাশাপাশি রুম, আমাদের বেডরুমে গেল। বেডরুমে যায় ও জানি কি খুঁজতেছে, কি জান ও বলতেছে আজকে তোকে আমি মেরেই ফেলবো, আজকে আমি এখান থেকে চলে যাব, তোকে হচ্ছে ওষুধ খাওয়াই দিয়ে চলে যাব। হ্যাঁ, আমি 2-3 দিন গ্রামে থেকে আসবো, এসে দেখবো তুই রুমের ভেতরে মারা গেছিস। হ্যাঁ, এরকম করে ও রুমের ভেতর যায় কি যেন খুঁজতেছিল। তো আমি কোনো রকম উঠে দৌড় দিয়ে, যেহেতু পাশাপাশি রুম ছিল, সাথে দরজাটা লাগাই দিছি। ওই যে রুমে ঢুকছে ওই রুমের দরজাটা লাগাই দিছি। লাগাই দেওয়ার সাথে সাথেই ছিল মানে একদম মাইন্ড চেঞ্জ। বিথি কিছু করবো না, আমি কিছু করবো না, আমি আর মারবো না তোমাকে, আমি ভালো হয়ে গেছি, বিথি দোহাই তুমি কাউকে বললো না। মানে একদম রূপ চেঞ্জ পুরো। তো তখন তো আমি আর ওর কথা শুনি নাই। ওই রকম মানে হাঁটতেও পারতেছি না, হামুগুড়ি দিয়ে দিয়ে পুরা বাসা পরে মেন গেটে তালা দেয়া, চাবিও নাই। আল্লাহ ভাবতেছি চাবি যদি ওর কাছে থেকে থাকে এখন তো আমি বেরোতেও পারবো না, আবার ওরে দরজা লাগাই দিলাম, আরও তো বিপদ করে ফেললাম। তারপর আমার কাছে ফোনও নাই আমার হাতে। তারপর যাই হোক আমি বাইরে খোঁজাটুজে করে পরে আমার ফোনটা আমি পেলাম, আর একটা চাবি পেলাম। কোনো রকম চাবিটা দিয়ে খুলে আমি বাইরে গিয়ে বসলাম নিচে, শুধু গেটটা খুলে বসলাম। বসে 999-এ ফোন দিছি। কিন্তু ওই বাসাটা আমরা রিসেন্ট গেছিলাম, মানে 1 মাসও হয় নাই, নতুন ভাড়াতে গেছি, তেমন কোনো ঠিকানাও জানি না, বাসার কি ঠিকানাও জানি না। তো পাশের রুমে নক করে বললাম যে এখানকার মূল ঠিকানাটা কি। 999-এ ফোন দিলে তো আগে ঠিকানা জানতে চাইবে। তো যখন পাশের রুমে নক করলাম তখনই আর কি বুঝে ফেলছে যে কি হয়েছে, আপনাদের হয়েছে, বা 2-1 জন বের হয়ে আসছে। আর এর ভিতরেতে ও আবার রুমের ভিতরে আটকা আছে থাকার মধ্যে, ওখান থেকে আমাদের ড্রাইভারকে কল দিছে। ড্রাইভারকে কল দিয়ে বলতেছে যে এরকম তাড়াতাড়ি আসেন। পরে ড্রাইভার আসলো বাসায়, আসার পর ওরে খুলে দিল। পরে এই যে এসে পা ধরাধরি শুরু করতেছে, চলো চলো চলো, এখানে কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই, আমি কিছুই করবো না, বিথি কথা এবার বোঝার চেষ্টা করো, মানে একদম মানে আবার যত কিছু বলা যায় একটা মানুষকে। তো আমি আর কথা শুনলাম না। আর আমার অবস্থা তো এরকম, যখন পাশের ফ্ল্যাটের মহিলারা আসলো আমাকে রুমে নিয়ে গেল, নিয়ে যায় সারা শরীর চেক দিল, মানে এরা বলতেছে কি মানুষ নাকি জানোয়ার, কি অবস্থা এগুলা। মনে করেন কোথাও একটা মানে সাদা জায়গা নাই, সব কালো কালো। তো তারপর 999-এ ফোন দেওয়া হয়েছিল, পুলিশ আসলো। পুলিশ এসে আমাকে ওখান থেকে নিয়ে যায় সরাসরি মেডিকেলে ভর্তি করাই দিল, রাজশাহী মেডিকেলে। যেই ছবিটা আপনাকে দেখাইছি ওটা সেম রাজশাহী মেডিকেলের একটা ছবি। হাতের ভিতরে ওরকম সারা মুখে রক্ত, মানে দাগ টাগ সারা, মানে আমি হাঁটতে পারি না তখন আর কি। ওই যে 2 পায়ে মারার কারণে শরীর এমনি ভালো থাকলেও কিন্তু আমি আর হাঁটতে পারি না। তো ওই মেডিকেলে ছিলাম 4-5 দিন। থাকার পরে ওখান থেকে বললো যে হচ্ছে তুমি যদি এখান থেকে কিছু করতে চাও তুমি করতে পারো। তো তখন ওই যে আবার পা ধরা শুরু করলো। ওর ফ্যামিলি থেকে ওর বাপ মা বোন সবাই আসলো। আসার বলতেছে বিথি এইবারের মতো ক্ষমা করে দাও, যা হয়েছে, বাচ্চাটা পেটে, এগুলো কী করবা, তোমার বাড়ি। আমার আবার ওই যে গরিব ফ্যামিলি, আমার ভাই নাই, আমরা 3 বোন, 2 বোন বিয়ে হয়েছে, ওদের যার সংসারের মতো তেমন কোনো নাই, মানে আর্থিকভাবে সচ্ছল না। আমি জাস্ট যতটুকু একটু মানে সহযোগিতা করতাম, 3 বোন মিলে যতটুকু সহযোগিতা করতাম অতটুকু দিয়ে আমার বাবা চলতো। ঠিক আছে, মানে চারিদিকের কথা চিন্তা করে। আবার আমার বাচ্চা পেটের সামনে ডেলিভারি, ওই সমস্ত বাচ্চার বয়স হচ্ছে 5-6 মাস, আমি নষ্ট যে করব সেটাও করতে পারতেছি না। যখন বাচ্চা পেটে সেই অবস্থায় সে আপনার সঙ্গে জানোয়ারের মতো আচরণ করে। হ্যাঁ, পুরা প্রেগন্যান্সি টাইমটাই। এবং আপনি এটাকে আবার মাফও করতেছেন।
আমি আমার মাপও করে দিলাম। তাহলে ভুল তো আপনার। ভুল তো আমার দোষ না তো হলে তো আপনার। আমার না হলে তো সে আমাকে ধ্বংস করতে পারতো না। একবার কেউ হয়তো ভুলে গায়ে হাত দিতে পারে, কিন্তু সেকেন্ড টাইম তো কারো বাপের ক্ষমতা নেই যে অত্যাচার করবে আর আপনি সহ্য না করলে সে গায়ে হাত দিবে। যে সহ্য করাটাই আমার অন্যায়। তো যাই হোক, ওখানেও আমি তাকে করে দিলাম। এবং ছেড়ে দিলেন, কেস দিলেন না, মাফ করে দিলেন। মাফ করে দিলাম। বিরাট ভালো কাম করলেন। মাফ করে দিয়ে ওই রাজপাড়া থানা, রাজশাহী রাজপাড়া থানা থেকে ওখানে একটা সাইন করা হলো যে ওই যে গাড়িটা আমি কিনছিলাম সিআই স্যার 37+ দিয়ে, তো ওই গাড়িটা কেনার সময় ওখানে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি তাকে 20 লক্ষ টাকা ট্রান্সফার করি। তো সেই অনুযায়ী ওখানে শর্ত হয়েছিল, তো গাড়িটা যদি তুমি আমার নামে করো, মানে আমার তো মানে ইতিমধ্যে আমার নামে যে টাকা টুকা ছিল ও সবকিছু তুলে নিছিল। বুঝতে পারছি। হ্যাঁ, সবকিছু তুলে নেওয়ার পরে আমার উপরে এই অত্যাচারটা চালাচ্ছিল। তো তখন ওখানে হলো যে গাড়ি যেহেতু আমার নামে টাকা নিয়ে এটা করছো, গাড়ি যদি তুমি আমার নামে দিতে স্বীকার করো, সাইন করো, তাহলে আমি তোমার সাথে যাব, আর কেস টেস করবো না। ঠিক আছে, একটা জাস্ট ছিল। তো রাজি হয়েছে। রাজি হওয়ার পর সবাই সাইনও করছে। পুলিশের কাছে একটা কপি ছিল, আমাকে একটা কপি দিছিল। রাস্তায় আসতে আসতে সেই কপি উধাও। ওই মানে যেদিন আমাকে থানা থেকে নিয়ে আসলো, তার পরের দিনেই তার বাবা মাও ছিল সাথে। তো বলতেছে এখানে একা একা প্রেগনেন্সি থাকার দরকার নাই, চলো আমরা কুষ্টিয়াতে যাই। ঠিক আছে, কুষ্টিয়াতে যাই। ওই দিনে আমাকে কুষ্টিয়াতে নিয়ে আসলো। চলে গেলেন সাথে? হ্যাঁ, চলে আসলাম কি সাথে। ভালো বউ, বাহ বাহ বাহ। আসার পরে কাগজটা আমার উধাও, কাগজ নাই। পরের দিন থেকে শুরু হলো আবার অমানবিক নির্যাতন। ঠিক আছে, অমানবিক নির্যাতন। কেমন? সেটা হচ্ছে মানে যে কোনো কিছুতেই আমি যেটাই করি সেটাই সমস্যা। এবং প্রেগন্যান্সি অবস্থা আপনার গায়ে হাত তুলছে আবার প্রতিনিয়ত। আমি যে বললাম যে আমার শরীরে 2 বছর ধরে কখনো কোনো জায়গায় মানে স্পটে দাগ ছাড়া ছিল না। এই ঠোঁটে দিয়ে কাটা, না এখানে কাটা, না কপাল ফাটা। এন্ড ইউ আর টলারেটিং সব। ইট। আপনি এটা সহ্য করতেছেন? সহ্য করতেছি, শুধু একটা আশায় যে সে ভালো হয়ে যাবে। সে তো এরকম ছিল না এক সময়, হয়তো কোনো কারণে এরকম হয়েছে, ছাড়তে পারে, হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওই যে নেশাটা তো এতদিন চুরি চুরি করে করতো। যখন সে কুষ্টিয়াতে গেল তখন একদম ওপেন। বাথরুমে যায় ঘন্টার পর ঘন্টা। একটা মানুষ বাথরুমে যায় কি করে? ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, বের হয় না। কি করে বাথরুমে? বাথরুম, তারপর এরকম বলে পাশের রুম দরজা বন্ধ করে কি করে জানি না। তারপর গাড়ির ভিতর এরকম। তো এরকম করতে করতে যখন আমরা আর কি জেনেই গেলাম যে মূলত সে এগুলা করতেছে একদম ওপেনলি, তখন কি করলো, আমাকে আমার বেডরুম থেকে আমাকে বের করে দিয়ে সে বসে নেশা করে। আরেকটা সময় আসলো যে মানে আমার সামনে, তখন আর মনে করেন যে লুকায়ও না, আমার সামনে আমি বসে আছি, সেইখানে বসে কিভাবে খাচ্ছে সে আমাকে দেখাচ্ছে। একটা সময় ভাইয়া মানে আমার যখন ওর সাথে বিয়ে হয় তখন ও সিগারেট খাইতো। তো যখন আমার ছেলেটা হইলো তখন ও আমাকে বললো যে আমি খুবই খুশি, তো তুমি আমার কাছে কি চাও বলো। আমি তখন বলছিলাম যে আমি এটাই চাই যে তুমি আর সিগারেট খাও না। ঠিক আছে, আমি তাকে সিগারেট খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। সেই মানুষটা আমার সামনে বসে খাইতো, মানে আমি গুটি সুটি হয়ে বসে থাকি, মানে তারপরে বলতে পারি না যে তুমি খাও না কিংবা খাচ্ছ কেন। সে খাচ্ছে তারপর ওটা খাওয়ার পরে সে ওই দিন তাকে কি করছি, ওই দিন আমি তাকে কেন ভাত খাইতে 1 বার বলছি, 10 বার বলি নাই। ওই দিন কেন আমি তাকে গোসল করতে বলি না, মানে অতীতে কি করছি না করছি একা একাই কথা বলে, একা একা কথা বলে মার শুরু। তো তখন একটা জিনিস আর কি ভাবলাম, সে খাচ্ছে খাক, খেয়ে শান্তি থাক, তারপর আমার গায়ে হাত না তোলে। হ্যাঁ, এটা করুক, এতটুকু সে রেহাই দিত না। তারপরে হলো কি, তো বোন আপনি ছাড়লেন বা ছেড়ে আসার সাহসটা কখন পাইলেন? ছেড়ে আসার সাহস বলছি আমি আসলে কোনটা থেকে কোনটা বলবো, এত কাহিনী, এত মানে আমার উপর গেছে, মানে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, একদিন মানে টাকা সেদিনে ওরকম একটা সময় ছিল, দিনে 20,000 30,000 টাকাও শেষ করে ফেলছে আমার পিছনে। 4-5 জন মিলে একসাথে খাইতো,
এরকমই সে দিনে 10-15 হাজার 5,000 কী করে সে নিজেও জানে না। তার একদিন হচ্ছে আর প্রতিনিয়ত আমি তার কাছে চোর, মানে আমার সংসারেই আমি চোর, বুঝছেন। সে গাড়িতে নাকি টাকা রাখছে 20,000 টাকা, সে 5,000 কোথায় কোথায় দিয়েছে, তার হিসাব মিলে গেল 15,000 টাকা, তার শর্ট হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা তার শর্ট। এই 6,000 টাকা তুই কী করছিস? আমি ভাই খুদার কসম আমি তার টাকা ছুঁয়েও দেখি না। আমি টাকা কী করছিস সে কোনো কথা নাই। রুমে এসে মনে করেন যে ওই যে রান্না করে ফ্রাই প্যান দিয়েই মেরে ফ্রাই প্যানের ডানটাই ভেঙে ফেলছে। চুল ধরে মানে এমন করবে, খাটের থেকে টাইনে চুল ধরে নিচে ফালাবে, হ্যাঁ চুল ধরে এরকম ধরবে, আমাকে এরকম করে ঘোরাচ্ছে আরও নাচতেছে। হ্যাঁ মানে সে যে পাগল বলবো তাকে না কি বলবো, সে কেন আমার সাথে এমন করতেছে আমি আর কি ভেবে পাই না। আপনার মনে হচ্ছে না যে এটা নেশা করার কারণে হচ্ছে? কিন্তু আমি যে ভাইয়া ওই সময়টাতে ওখান থেকে বের হয়ে আসবো তারও কোনো ওয়ে ছিল না। কেন? কারণ হচ্ছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে গাড়ি ভাড়াটা দিয়ে আসবো সেই টাকা আমার কাছে নাই। দ্বিতীয়ত বাথরুম, বেডরুম, বারান্দা, রান্নাঘর, বাহিরে সব জায়গায় সিসি ক্যামেরা। আমি যে ওখান থেকে লুকায়ে চলে বাথরুমেও আমি যে ওখান থেকে সামনে থেকে তো কখনোই আসতে পারবো না, আমি যে ওখান থেকে লুকায়েও বাসাটা থেকে বের হব এরকম কোনো পরিস্থিতি নাই। সে যেখানেই বসে থাক সে অল টাইম আমাকে ফলো করতেছে, আমি বেরোনোরও কোনো উপায় নেই। তো যাই হোক তখন এরকম তো অনেক খোঁজাখুঁজি করলো, মানে আমাদের রাজশাহীর বাসা খুঁজলো, তারপর গ্রামে কুষ্টিয়ায় যায় জঙ্গলেও খুঁজে বেড়ায়, মানে আমি কোথাও কি লুকায় রাখছি নাকি, মানে তার যে মাথায় কি কাজ করে সে নিজেও জানে না, ঠিক আছে। তো যখন এরকম খোঁজাখুঁজির পর পায় না, কোনো প্রমাণ পায় না, কোনো ক্লু পায় না, কোনো ফোন পায় না, কোনো সিম পায় না, কিছুই পায় না, তখন সে করলো কি মানে উড়াধরা তখন মারতো। যখন সে কিছুই পায় না ডিপ্রেশনে, তখন আমাকে মানে উড়াধরা মারতো। তো এখন বলবি, এখনই তোর বয়ফ্রেন্ডের নাম বলবি, আর যদি তুই হচ্ছে না মার যদি তুই না খাইতে চাইস তাহলে আমাকে আব্বা বল, আব্বা বললে তোকে আমি মারা বন্ধ করে দিব। কিন্তু আমার কেন জানি ভিতরে এটা কখনোই মানে আসতো না, ঠিক আছে। কিভাবে সম্ভব, মানে আমি যতই মায়ের খাই, যতই অত্যাচার হোক, এই ভাষা কখনো আমার মুখে আসে নাই, ঠিক আছে। তো তাকে কেউ একজন বলছিল যে আচ্ছা বিথি তো ভাইরাল মানুষ, আমি যদি কখনো কারো কাছে অন্যায় করি 2 টাকা, কিংবা কারোর সাথে চরিত্র খারাপ থাকে, কারোর সাথে আজে বাজে কোনো কিছু করি, আমার তো পাবলিশড হওয়ার কথা, রাইট? হবে না? হবে। আর একটা সাধারণ মানুষ থেকে আপনার অসুবিধা হচ্ছে আপনি কোথাও কারোর সঙ্গে ব্যক্তিগত গোপন সম্পর্ক রাখতে পারবো না। আমি যেখানেই রাখি সেটাই কিন্তু প্রকাশ হবে। সঠিক। তো এখানে একজন বলছে যে ও তো মানে অনলাইনের মানুষ, ও তো বাইরে কিছু করে গোপন রাখতে পারবে না, ও হয়তো বাইরে কারোর সাথে রিলেশন নাই, ও তো দেখ তোর মানে ঘরের মানুষ কারো কার সাথে ওর রিলেশন আছে, হ্যাঁ এই আবার আরেক পেস লাগাই দিছে। তো যখন এই কথা সে বলছে, তো সে তখন ঘরের মানুষ বলতে তখন তার বোন জামাইকে মিন করছে। আচ্ছা। তার বোন জামাই বলতে সে মানে ছোট মানুষ, আমার যখন বিয়ে হলো তখনই তারা হচ্ছে মানে এসএসসি পরীক্ষা দিল, তার বোন জামাই এরকম, আর মানে বেকার ছেলে, লেখাপড়া করে, আমরাই তাদেরকে আরো মানে একটু হলেও হেল্প করছি, করে তাদেরকে করছি। তারপর হচ্ছে ওদেরকে আমাদের পিছন ধরেই ওরা অনলাইনে আসলো, আইসে 2 টাকা ইনকাম করে এখন যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তখন ওই ছেলেকে মিন করলো, এইটা মানে কোনো দিন আমার শুনলে গা ঘেন ঘেন করে। তখন ওই ছেলের সাথে আমাকে জড়ানো শুরু করে দিল। যখন একটা জিনিস আপনি চিন্তা করেন ভাই, বাইরের কারোর সাথে আপনাকে ব্লেম দিক, সেটা কিন্তু সহ্য হয়, কারণ ওই লোকটাকে আমি চিনি না, জানি না, কখনো কথাও বলে না, পরিবারের মানুষের নিয়ে কথা হলে সহ্য হয় না, কিন্তু পরিবারের মানুষের সাথে যখন কথা বলে তখন কিন্তু আর মেনে নেওয়া যায় না। আবার তারপর আমি খুশি, আচ্ছা ঠিক আছে ওর সাথে যদি কথা বলতে তোমার সমস্যা, আজকের পর থেকে দেখবা কোনোদিনও তার সাথে আমার মুখামুখি দেখতে পারবো না, সে যতই আমার পরিবারের লোক হোক, আমি তাকে আর মানে কথাও বলবো না। কিন্তু তাও মানবে না সে, তাকে ওই 22 সালে এই দিন কেন কথা বলছিস, 22 সালের 23 সালের ওই দিন কেন ওর সাথে কথা বলছিস, একসাথে খাবার খাচ্ছিস, এগুলার কোনো কি প্রশ্নের উত্তর আছে? এগুলার কোনো উত্তর নেই। তো যাই হোক এরকম যখন ওর বোন জামাইকে নেওয়া কথা বলা শুরু হয়ে দিল, তখন ওর বোন জামাইরা ওখানে ছিল, তখন ওরাও আর কি যখন দেখতেছে যে ঝামেলা টামেলা হচ্ছে, তারাও আবার কি ওই যে ভিডিওর ক্ষেত্রে সবসময় আমাদের বাসায় পড়ে থাকতো, শ্বশুর বাড়িতে পড়ে থাকতো। তো দেখা যাচ্ছে এরকম মানে আমি যে কি একটা অস্বস্তির মনে হচ্ছে একটা জাহান্নামে পড়েছিলাম না, ঘরে থাকলেও অশান্তি,
ঘরের থেকে বাইরে বেরাবো, তাদের মুখ দেখতেছি, তাদের মুখ দেখলে ওই যে ওদের মুখ দেখতেছিস, তো এখানে বসে ওর দিক তাকাই আসিস, মানে এরকম একটা পরিবেশ। তো তারপর ওরা যখন চলে গেল, তখন ওরাও চলে গেল, তখন আর কেউ নাই। তখন হচ্ছে আমার তখন কার সাথে ব্লেম দেওয়া শুরু করলো? নিজের বাপের সাথে। যার বাড়িতে আমি থাকি, পাশাপাশি রুমে থাকি, নিজের জন্মদাতা পিতা, তখন তার সাথেই ব্লেম। আপনার শ্বশুর? এইটা কিভাবে আমি মেনে নিব বলেন? আপনার আপন শ্বশুর? আপন শ্বশুর, হ্যাঁ, কিভাবে মেনে নেব? মানুষের শুনলে ঘিন ঘিন করতো, গা ঘিন ঘিন করতো, কিন্তু সে অনায়াসে বলে দিত এইসব কথা। হ্যাঁ, কিন্তু মানে তখন ওই সময়টাতে মানে আস্তে আস্তে বলতো, রুমের ভিতরে আমাকে ফিসফিস করে বলতো, মানে জোরে বলতো না, কিন্তু ওই মানসিক চাপটা আমাকে দিত। ঠিক আছে, আবার এক সময় আছে জোরেও বলতো, তার ফ্যামিলির লোকও শুনতেছে, কিন্তু তারাও কেউ কোনো প্রতিবাদ করতো না। মা বাপ শুনতো এগুলো? হ্যাঁ, শুনতেছে, কেন কেউ কোনো প্রতিবাদ করতাম। ও আসলে এমন একটা বেপরোয়া মানুষ, মানে নিজের বাবা মার গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করে না। সে জায়গায় গ্রামের মানুষ তো দূরের কথা, গ্রামের মানুষ ওখানে যদি আমাকে মেরেও ফেলে, তো একটা মানুষ এগোতে যায় না, এরকম একটা বিষয়। তো এরকম করতে করতে আমার বেবিটা হওয়ার সময় চলে আসলো। যে বেবিটা হওয়ার মানে 1 মাস আগে, 9 মাস, তো গত কুরবানি ঈদের দিনের কথা বলি। কোরবানি ঈদের দিন ওরকম সকাল সারা রাত বাহিরে থাকে, নেশা টেশা করে, করে ওরকম করে আইসা ঈদের দিন বলতেছে, তোমার সাথে কেন আল্লাহ ডিভোর্স করে না, তোর সাথে আমার থাকতে ইচ্ছে করে না, তোর সাথে কেন আল্লাহ ডিভোর্স দেয় না আমার। এরকম এক কথায় দুই কথায় আমি তারপরে কথা বলতেছি না, কাজই করতেছি। তো তার মা বলে উঠলো যে এত ডিভোর্স করিস, তোর একদিন ডিভোর্সই হয়ে যাবে। হ্যাঁ, এই কথা বলার কারণে তাদের মা ছেলের ভিতরে একটা কথা কাটাকাটি লেগে গেল। তো সেখানে হচ্ছে আমি মানে কিছুই বলতে পারি না, কাউকে কিছুই বলতে পারি না, উল্টা আমাকে মারলো যে তোর শাশুড়ি তোর পক্ষ কেন নেয়। মানে আপনি যদি একটা মনে করেন বাহিরের পার্সন, আপনি যদি দেখেন যে একটা মানুষ অন্যায় ছাড়া মাইর খাচ্ছে, আপনিও তো একটা প্রতিবাদ কথা বলতে পারেন যে ওর তো কোনো দোষ দেখতেছি না, কেন মারতেছেন। কিন্তু এই কথাটা আমার পক্ষে যেই বলতে যাক, তার বাবা বলতে যাক, তার মা বলতে যাক, কিন্তু গ্রামের আশপাশ যেই বলতে যাক না, সে আমার সাথে সম্পর্ক, তার সাথেই আমি পরকীয়া করি। আপনি বেরোয় আসেন কবে বোন? ঠিক আছে, এরকম একটা বিষয়। তো আমি বেরো আসি বেবি হওয়ার আগে। আর একটা ঘটনা বলি, বেবি হওয়ার আগের দিন ওরকম কি জানি একটা ঝামেলা লাগলো। বাবু হওয়ার আগের দিন? বাবু হওয়ার মানে 15 থেকে 20 দিন আগে কি জানি একটা সমস্যা হলো, দুইজনের মারামারি। তো আমাদের উঠানটা ছিল প্রচন্ড রকমের শ্যাওলা টাইপের, ঠিক আছে, পিচ্ছিল। তো আমাকে বারান্দা থেকে এরকম একটা ধাক্কা মারছে, আমি একদম উঠানে গেছি। তারপর কোনো তেমন গাছ টাছ ধরে মানে নিজেকে সামলাই নিছি, পড়ি নাই। তো তারপর ওখান থেকে যাওয়ার পরে বাবু শেষ হয়ে যেত। হ্যাঁ, শেষ। তারপরে ওখান থেকে যাওয়ার পরে একটু আগে যায় আবার একটা ধাক্কা মারছে। যখন আবার একটা ধাক্কা মারছে, তখন আমি আর সামলাইতে পারি নাই, পড়ে গেছি। পড়ে যাওয়ার পর মানে তারপরও পেটে আমি চাপ দিতে দেই নাই, তখন আমার এই আঙ্গুলটাতে এই যে এই আঙ্গুলটা মনে করেন যে তো আমি এই আঙ্গুলটা ভেঙে গেছে না মুচকে গেছে জানি, এখন পর্যন্ত কোনো ওষুধও খাই নাই, তো এরকম বাঁকা হয়ে আছে আর কি। তো ভেঙে গেছে দুইটা আঙ্গুলই তো ভাঙা। এইটাও ওরকম মাইরে এই দুইটা আমার আঙ্গুল এরকম হয়ে গেছে। তো আর যেদিনে মারামারি করতো সেদিনে মনে করেন জামা কাপড় থাকতো না একটাও, ছিঁড়া ছুটটা, মানে অবস্থা খারাপ।